আজ বাংলা এবং বাঙালির ইতিহাস এবং এই বাঙালির চরিত্র নিয়ে একটু কথা বলা যাক। আমরা বাংলা এবং বাঙালির ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ইতিহাসের পাতায় এই বাঙালির যেমন বীরত্বগাথা ইতিহাস রয়েছে, তেমনি এই বাঙালি জাতির আবার জঘন্যতম নোংরা চরিত্রও রয়েছে। জঘন্যতম নোংরা চরিত্র কেমন? আমরা যদি একদম বাংলা এবং বাঙালির পিছনে চলে যাই তাহলে আমরা সম্রাট, রাজা, বাদশাহ যাই বলি, সিরাজউদ্দৌলার ইতিহাসে যদি ফেরত যাই, সেখানে সিরাজউদ্দৌলা তার ঘনিষ্ঠতম সহচর ব্যক্তি অথবা তার পরিষদের খুব কাছের বিশ্বস্ত জনের হাতেই জীবন দিতে হয়েছে। বিষয়টা এমন যে আমরা তাদের নামও বলি এবং ইতিহাসে তাদের নামগুলো খুব ঘৃণিত। মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ। এই ইতিহাস পরবর্তীতে সময়ে এসে কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা আমাদের পিরিয়ডে চলে আসি। আমাদের সময়কার ইতিহাস যদি, অথবা আমাদের সময়কার আরও কিছু একটু আগের ইতিহাস যদি বলি, বাংলা এবং বাঙালির স্বাধিকার মুক্তির আন্দোলন সংগ্রামে যে মানুষটি প্রায় ১৩ বছর জেল খেটেছেন, সেই মানুষটি এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য আপ্রাণ মনে প্রাণে বাঙালি জাতকে ভালোবেসেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন। তার আগা থেকে গোড়া সমস্তটাই ছিল দেশপ্রেম। এমন একজন মহান ব্যক্তি, মহান মানুষ, খোকা থেকে জাতির পিতা হয়ে ওঠার যে গল্প, সে গল্পটাই আপনি যদি সম্পূর্ণ গল্পটা পড়েন, গল্পটা জানেন এবং তাকে বোঝার চেষ্টা করেন, তাহলে তার মতো নেতৃত্ব, তার মতো দেশপ্রেমিক, তার মতো নেতা আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। এটা শুধু বাংলাদেশ অথবা বাঙালির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেই এমন নেতা আপনি খুঁজে পাবেন না। তিনি কে? আমরা তাকে বঙ্গবন্ধু বলি, আমরা তাকে জাতির পিতা বলি। বাঙালি এবং আমাদের বাংলাদেশের মুরব্বীরা, বড়জনরা, গুরুজনরা, বঙ্গবন্ধুর সময়ের যারা, তারা তাকে শেখ সাহেব বলে, শেখ সাহেব বলে কেউ। এই যে পরিচিতি শেখ সাহেব, শেখ সাহেব, এগুলো হচ্ছে ভালোবেসে দেয়া নাম, আন্তরিকতায় দেয়া নাম। মানুষের ভালোবাসায় যে নেতা ছিলেন, এমন একজন নেতা দেশ স্বাধীনতার ডাক দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, দেশ স্বাধীন করলেন এবং দেশ স্বাধীন করার পরে তিনিও কিন্তু তার খুব ঘনিষ্ঠজনের হাতেই জীবন দিতে হলো। ঘনিষ্ঠজনদের পরিকল্পনায়, পরিকল্পিতভাবেই কিন্তু তিনি সহ তার সপরিবারকে হত্যা করা হলো। এই যে গল্প, তাহলে এখানে বাংলা এবং বাঙালির ইতিহাস কি হলো? যে একজন মহান নেতাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে সহ তার সমস্ত পরিবারবর্গের সকল সদস্য, শুধুমাত্র শেখ হাসিনার, শেখ রেহানা বাদে আর সবাইকে হত্যা করা হলো।
এই হত্যার পরে তারা ভেবেছিল হয়তো আওয়ামী লীগ থেমে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে, আওয়ামী লীগ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। সেই মনোবাসনা নিয়ে তারা ছোট্ট রাসেলটাকেও হত্যা করল। 10 বছরের একটা শিশু রাসেল, তাকেও তারা ছেড়ে দেয়নি। এর পরবর্তী সময়ে আওয়ামী লীগ ফেরার আন্দোলন সংগ্রামের ইতিহাস আমরা জানি, এবং 75 পরবর্তী সময়ে আমরা মোস্তাকের অধ্যায় দেখেছি, বেঈমান মোস্তাক, খন্দকার মোস্তাক, তার অধ্যায় দেখেছি, তার করুণ পরিণতি দেখেছি। আমরা জিয়ার অধ্যায় দেখেছি, জিয়ার করুণ পরিণতি দেখেছি। জিয়ার লাশও খুঁজে পাওয়া যায়নি, শনাক্ত করা যায়নি। এর পরবর্তী সময়ে আরও কয়েকজন সেনা কর্মকর্তার অধ্যায় আমরা দেখেছি। তার মধ্যে আমরা যদি জেনারেল এরশাদের কথা বলি, এরশাদের পিরিয়ড সম্পর্কে রাজনৈতিক সমসাময়িক সবাই জানি। তৎসময়ে এই এরশাদ পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। স্বৈরাচার পতন আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এরপর থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের পরবর্তী সময়ে রাজনৈতিক অনেক উত্থান পতন, অনেক পটভূমি পরিবর্তন, হত্যাযজ্ঞ, পরিকল্পনা। ওই যে 75 সালে শেখ হাসিনা, শেখ রেহানা কাকতালীয়ভাবে যে বেঁচে যাওয়া, দেশের বাইরে থাকার কারণে, সেই বেঁচে যাওয়াটাই এই বাঙালি জাতির জন্য একটা শুভকর ব্যাপার ছিল। শুভকর বলছি এই কারণে, শেখ হাসিনা বেঁচে যাওয়ার পরেই দেশমাতৃকার টানে, গণতন্ত্রের টানে, জনগণের টানে, যেহেতু রক্তের রাজনীতি ছিল, সেই রক্তের ধারাবাহিকতায়, রাজনীতির ধারাবাহিকতায় দেশ ও দশের জন্য নাগরিক সেবার উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা আবারও গণতন্ত্রমুখী হলেন। গণতন্ত্রমুখী হয়ে তিনি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হলেন। সম্পৃক্ত হওয়ার পর নানান চড়াই উতরাই হলো, নানানভাবে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলো। একবার, দুইবার, চারবার নয়, বারবার এই পর্যন্ত সর্বশেষ 5 আগস্ট সহ যে হত্যা চেষ্টা পরিকল্পনা, তা না হলেও 25 বারের মতো আমাদের এই মানসকন্যা, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা, 25 বারের মতো হত্যাকাণ্ড পরিকল্পনার মধ্য দিয়েও শেখ হাসিনা বারবার বেঁচে গেছেন। সেটা আসলে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। মহান রাব্বুল আলামিন নিশ্চয়ই চেয়েছেন তিনি আবারও ক্ষমতায় আসবেন, ক্ষমতায় থাকবেন, বাংলা এবং বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। যে কারণে সর্বশেষ 5 আগস্টও কিন্তু শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেন। এই যে প্রাণে বেঁচে যাওয়া, এই প্রাণে বেঁচে যাওয়ার ইতিহাস নিয়ে একটু কথা বলি। বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করলেন, এতটা বছর জেল খাটলেন, তার সমগ্র জীবনটাই রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, নির্যাতনের ভরপুর। এমন একজন নেতাকে কিন্তু তার কাছের মানুষের হাতে জীবন দিতে হয়েছে, তার সপরিবার সহ। এখন এর পরবর্তী সময়ে শেখ হাসিনা অধ্যায়ে
আমরা যা কিছু দেখি, এখানের জনগণের চাহিদা পূরণে, নাগরিক সেবার মান উন্নত এবং দেশের সার্বিক অবকাঠামোগত যেই উন্নয়ন আমরা দেখি, সেই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে শেখ হাসিনা বারংবার জীবনের ঝুঁকি নিয়েছেন, বারংবার জনগণের জন্য নিজের জীবনের স্বাচ্ছন্দ্যবোধ, আনন্দ সকল কিছু মাটি দিয়েছেন। কষ্টকে ধামাচাপা দিয়ে তিনি চেষ্টা করেছেন এই মুক্তিকামী বাঙালির, তার বাবার যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, সেই স্বপ্ন নিয়ে তিনি এদেশের জনগণের আন্দোলন সংগ্রাম এবং চাহিদা অনুযায়ী সকল কিছুতেই তিনি সম্পৃক্ত থাকবেন। সেভাবেই তিনি দেশটা গড়লেন। 2008 সালে সরকার নির্বাচিত হওয়ার পর 2009 সালে শপথ গ্রহণ করার পরে নানান ধরনের উন্নত জীবনমানের লক্ষ্য নিয়ে তিনি ইশতেহার বাস্তবায়ন করা শুরু করলেন। এর পরবর্তীতে আমরা 2014 ইলেকশন দেখলাম, 18 ইলেকশন দেখলাম, সর্বশেষ আমরা 24 ইলেকশন দেখলাম। এই যে ইলেকশন, যতগুলো ইশতেহারে যত কিছু, যত বিষয় ইশতেহার তিনি দিয়েছেন, সকল কিছুই তিনি বাস্তবায়ন করেছেন, বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এত কিছু করার পরও এই বাঙালি জাতি জুলাই আগস্টে ভুল তথ্যের মাধ্যমে হোক, সত্য তথ্যের মাধ্যমে হোক, যেভাবেই হোক, গুজবের মাধ্যমে হোক, শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে আসলেন। অনেকেই আসলেন দেশদ্রোহীদের চক্রান্তে, রাজাকারের বাচ্চাদের চক্রান্তে, নানান চক্রান্তে দেশের মানুষ ভরকে গেলেন। ভরকে যাওয়ার পর হলো কি, সবাই শেখ হাসিনা বিরোধী স্লোগান দেওয়া শুরু করলেন। তারা ভুলে গেলেন এই বাঙালি জাতির জন্য শেখ হাসিনার কী অবদান, শেখ হাসিনা কি কি করেছেন, কি কি সেবা দিয়েছেন, দেশের প্রেক্ষাপট কিভাবে পরিবর্তন করেছেন, এইসব বিষয় তারা মুহূর্তেই যেন ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে আমরা 5 আগস্ট শেখ হাসিনা রাগে, অভিমানে এবং দেশবাসীর আচরণে লজ্জিত হয়ে দেশ ছেড়ে চলে গেলেন। এই চলে যাওয়াটাই যেন বাঙালি জাতির একটা কাল হয়ে দাঁড়ালো। কালটা কেমন? তারা ভেবেছিল ওই চক্রান্তকারী, নীল নকশাকারী যারা আছেন, ষড়যন্ত্রের জাল যারা বুনেছিল, যারা মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন করেছিল, তাদের সেই ডিজাইনে তাদের অনেক উপকার হবে, দেশ উন্নত হবে, দেশের সিস্টেম বদলাবে, সংস্কার হবে, অনেক পরিবর্তন হবে, তারা রাতারাতি অনেক কিছু পাবেন, এইরকম একটা মনোভাব তাদের ছিল। কিন্তু হলো কি, শপথ নেওয়ার পরক্ষণেই ওই চক্রান্তকারীরা স্বাধীনতাকে অস্বীকার করা শুরু করলো, মুক্তিযুদ্ধকে অস্বীকার শুরু করলো, বঙ্গবন্ধুকে অস্বীকার করা শুরু করলো, শেখ হাসিনাকে স্বৈরাচার বলার চেষ্টা করলো, সকলভাবে আওয়ামী লীগকে বাংলা এবং বাঙালির বিপরীতে শত্রু সংগঠন হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এই যে নানামুখী তাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যেন বাঙালি বুঝতে পারলো যে এদের নীল নকশা কী, এবং তারা নিজেরাও স্বীকার করে নিয়েছে তাদের এটা নীল নকশা ছিল, মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন করা ছিল। গণহত্যার মধ্য দিয়ে তারা গণহত্যা করে এই সরকারকে বেকায়দায় ফেলে অবৈধভাবে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় যন্ত্রকে তারা ব্যবহার করছে। এই ব্যবহার করা, তারা আলাউদ্দিনের চেরাকের কথা বলেছে, তারা আলাউদ্দিনের চেরাক পেয়েছে। আলাউদ্দিনের চেরাক তারা যখন পেয়েছে, তাদের যা খুশি তা করবে, সেটা তারা নিজেরাই বলেছে, যা মন চায় তারা তাই করবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোতেই যেন জনগণ বিপদে পড়ে গেল। বাজার ব্যবস্থাপনা ভেঙে গেল, শাসন ব্যবস্থা ভেঙে গেল, সামাজিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নাগরিক ব্যবস্থা, সকল কিছু ভেঙে গেল। অর্থনৈতিক ব্যবস্থার উত্থান পতন একদম ভেঙে গেল। এই জায়গাতে
দেখতে গেলে মানুষ রাস্তাঘাটে মরে পড়ে থাকলো, মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কথা বলার সুযোগ নাই, সাংবাদিকদের স্বাধীনতা নাই, পুলিশ হত্যা হলো, কত কিছু কতভাবে শিক্ষকের অমর্যাদা হলো। এই দেশের ভিতরে মানে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা অপমানিত অপদস্থ হলো সকল জায়গায়। এভাবেই যেন এখনও সেই মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যানটাই চলছে এখনও। তাহলে এই যে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এখন যখন জনগণ বুঝে গেছে, তখন এরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, আবারও কথা বলার চেষ্টা করবে। ইতিহাস বলে যে এত কিছু করার পরেও যদি সিরাজউদ্দৌলা, বঙ্গবন্ধু, শেখ হাসিনার পতন হতে পারে, তাহলে এই যে 24-এর ষড়যন্ত্রকারী নীল নকশাকারী যারা, তারা দেশের জন্য কোনো অবদান না রেখে দেশকে ধ্বংস করার যে পায়তারা, দেশকে ধ্বংস করার যেই মহা উৎসব এবং পরিকল্পনা তারা নিয়েছেন, সেই পরিকল্পনায় কি এই বাঙালি তাদেরকে সফল হতে দিবে? এই দেশের জন্য তাদের কোনো অবদান আছে? অবদান থাকার পরেও বাঙালি জাত এবং বাঙালি জাতি, যে কথাটা প্রথম বলছিলাম, যে যেমন গৌরবগাথার ইতিহাস আছে এবং জঘন্যতম কলঙ্কিত অধ্যায়ও কিন্তু এই বাঙালির আছে। সুতরাং তারা কিভাবে মেনে নিল, তারা কিভাবে ভাবছে যে তারা দীর্ঘদিন শাসন ব্যবস্থায় থাকবে, এই রাষ্ট্র শাসন করবে? বিশেষ করে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো, দুধের শিশুগুলো, যারা এখনও মানে পড়ালেখাও শেষ করেনি, তারা নাগরিক, রাষ্ট্র, অনেক কিছু চিন্তাভাবনা করছে। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। কতটা করতে পারবে সেটা বাঙালিই বলে দিবে। বাঙালি কতদিন পরে রাস্তায় নামবে, কথা বলছে বাঙালি এই জাত আমাদের রাস্তাঘাটে এখন কথা বলছে, রাস্তাঘাটে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে, অমানুষের বাচ্চা, অনেক ধরনের গালাগালি আমরা শুনছি। আমাদের কানে এগুলো নিতে পারি না আমি সামাজিকভাবে, কেউ আবার খারাপভাবে নিয়েন না, এগুলো আসলে গালি দিচ্ছে, যে কারণে আমি রিপিট করে দিলাম। তাহলে এই অবৈধ ইউনুস গংদের এবং দেশদ্রোহীদের ভুলে যেতে, তাদেরকে তাড়াতে এই বাঙালি কি দীর্ঘ সময় নেবে? কখনোই দীর্ঘ সময় নেবে না, সেই সুযোগ নাই। দেশের জন্য এদের, আপনি শুধু বলেন ন্যূনতম অবদান কি আছে? দেশের জন্য এদের কোনো অবদান আছে? এদের কোনো অবদান নেই। সুতরাং এইটুকু বলতে পারি যে এই বাংলা এবং বাঙালির ইতিহাস খুবই জঘন্যতম ইতিহাস যদি হয়, তাহলে ইউনুসের সময় ফুরিয়ে আসছে। ওই বাছুর পোলাপান যেগুলো আছে, ছোট বাচ্চারা, দুধের শিশু, তাদের সময় ফুরিয়ে আসছে। এবং এখানে মাহফুজ আলম, হান্নান সহ আসিফ গং, নাহিদ গং যারা আছে এখানে, সার্জিস, হাসনাত, এরা অল্প সময়ে এদের জীবনটাকে মানে ফুরিয়ে শেষ করে দিল। এই যে জীবন তাদের শেষ, তাদের অধ্যায় শেষ, এই অধ্যায় থেকে বাঙালি জাতি নিশ্চয়ই একটা মেসেজ পাবে, একটা শিক্ষা পাবে, যে অকালপক্ষ বা অকালে পাকলে সেই জিনিস সুমিষ্ট হয় না, সেটা ভালোভাবে মানুষ নেয় না। ওরা কিভাবে ভাবলো যে এই দেশের মানুষ, বাঙালি এবং বাংলার ইতিহাস যে আছে, সেই ইতিহাস খ্যাত মানুষগুলো, জঘন্যতম ইতিহাস খ্যাত মানুষগুলো এখানে তাদেরকে মেনে নিবে? মানবে না। সেখানে আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ তো মানবেই না, আওয়ামী লীগের সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে তারা তো মানবেই না, এখানে একটা মেজরিটি অংশ তাদেরকে তো মানবেই না, সেটা কোটি কোটি সংখ্যায় কোটি কোটি, তাহলে তারা তো মানবেই না। সুতরাং এর সাথে জনগণ জড়ো হবে, নানান শ্রেণী পেশার সিনিয়র সিটিজেন যোগ হবে, এবং প্রশাসনিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যারা এখন অস্থিরতায় আছেন তারা এখানে যোগ হবেন। এখানের ভিতরে খুব সহজেই যে এই আরেকটা অভ্যুত্থান, আরেকটা পরিবর্তন
হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এটা খুব সহজেই হবে, খুব অল্প সময়ের মধ্যেই হবে, এবং আমরা সেই লক্ষ্য নিয়েই কিন্তু আগাচ্ছি। আশা করি এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারবো। যারা এখন নব্য মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছে, যারা নিজেরাই এখন স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার দলও হয়তো বলে ফেলবে কয়েকদিন পরে, সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, তাদের স্বপ্ন নিশ্চয়ই বাঙালি এই বাংলার বুকে প্রতিষ্ঠিত হতে দিবে না, সেই সুযোগ নেই। এবার সেই আগের কথায় ফিরে যাই যে বাংলা এবং বাঙালির ইতিহাস যেমন গৌরবগাথা, তেমনি কলঙ্কময় অধ্যায়ও এখানে রয়েছে। সুতরাং আমরা এইটুকু বলতে পারি, খুব শীঘ্রই বাঙালির আরেকটি বীরত্বগাথা ইতিহাস শুরু হয়ে যাবে। আমরা এই রাজাকার, আল বদর, আল শামস, জামাত শিবির সহ দেশদ্রোহী এখন যারা রয়েছেন, তাদের হাত থেকে এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই শেখ হাসিনার হাতেই এই রাষ্ট্র নিরাপদ থাক, শেখ হাসিনার পরিকল্পনাতেই এই রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকুক, বিশ্বময় বাংলা এবং বাঙালির ইতিহাস উজ্জ্বল হোক। এই প্রেক্ষাপটের ভিতর দিয়ে আবারও আমরা আমাদের সেই ৭১-এর চেতনাময়ী বাংলাদেশ ফিরে পেতে চাই। সুতরাং খুব শীঘ্রই আমরা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষার আন্দোলনে রাজপথে থাকব। শেখ হাসিনা দেশে ফিরবেন, শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। রাজনীতিতে তার ইতিহাস এবং তার যে অধ্যয়ন, রাজনীতির অধ্যয়ন, সেই অধ্যয়নে তিনি আবারও বাংলা এবং বাঙালির সাথে মিলেমিশে একাকার হবেন, এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।